নমস্কার, বেঙ্গল এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে এই বুধবাসরীয় সন্ধ্যায় আপনারা আবার স্বাগত। আজ আমরা 205তম প্রদাব এপিসোডটি কিন্তু শুরু করতে চলেছি। আজ এক কাজের দিন। এই কার্যকালীন দিনে আমাদের অনুষ্ঠানটাকে আমরা একটু বিলম্বে শুরু করি 8টা থেকে। আজ আমাদের এই অনুষ্ঠানটি আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে এবং ল্যাপটপে সরাসরি আপনারা লাইভে দেখতে পাবেন আমাদের নতুন পিসিআর ইনচার্জ দীপেন্দু সান্যালের তত্ত্বাবধানে। অত্যন্ত অভিজ্ঞ একজন পিসিআর ইনচার্জ দীপেন্দু সান্যাল। এই দীপেন্দু সান্যাল আপনাদের আগামী 1 ঘন্টা আপনাদের লাইভ পৌঁছে দেবে এই বেঙ্গল এক্সপ্রেস ইউটিউব চ্যানেলের 205তম পর্বটি আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে অথবা ল্যাপটপে। আজ আমরা যে শীর্ষকটা রেখেছি এই শীর্ষকটা নিয়ে কিন্তু আমরা 2টো পর্ব ইতিমধ্যেই কিন্তু সমাপ্ত করেছি। আমাদের শীর্ষকটা ছিল গত 2টো পর্বে এ কোন ইস্ট বেঙ্গল। প্রথম পর্বটি হয়েছিল 11ই ফেব্রুয়ারি, অংশগ্রহণ করেছিলেন অমিত বদ্র, রহিম নবী। এরপরে হয়েছিল 19শে ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব, অংশগ্রহণ করেছিলেন প্রাক্তন ভারতীয় নক্ষত্র রঞ্জিত মুখার্জি এবং সমীর চৌধুরী এবং 2 রাজনৈতিক ব্যক্তিত্ব, তার মধ্যে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব পার্থ মুখার্জি, তাকে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র হিসেবে আপনারা নিয়মিতভাবে টিভির বিভিন্ন চ্যানেলে দেখেন। তিনি কিন্তু একসময় বেঙ্গলের স্কোয়াডে হকি প্লেয়ার ছিলেন। রাজস্থান স্পোর্টিং ইন্ডিয়ার মতো প্রকৃতিদত্ত দলে কিন্তু তিনি হকি খেলেছিলেন এবং স্বমহিমায় বিরাজ করেছিলেন এবং ছিলেন ইস্ট বেঙ্গলের সদস্য, অত্যন্ত সমর্থক এবং ইস্ট বেঙ্গলের সঙ্গে লতায় পাতায় একটি সম্পর্কে জড়িয়ে আছে, যেটা অনস্ক্রিন আমি বলতে পারছি না, সেই চন্দন ঘোষ চৌধুরী। আজ আমরা একই শীর্ষক নিয়ে আমাদের তৃতীয় এবং শেষ পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকেও আমাদের শীর্ষক হচ্ছে কোন ইস্ট বেঙ্গল। আপনাদের সামনে আমরা বিদগ্ধ 4 ক্রীড়া ব্যক্তিত্বকে উপস্থিত করব। একে একে সেই ক্রীড়া ব্যক্তিত্বদের আপনাদের সামনে আমরা আনবো আমাদের পিসিআর ইনচার্জ দীপেন্দু সান্যালের তত্ত্বাবধানে এবং পরিচালনায়। আপনারা বেঙ্গল এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন আগামী 1 ঘন্টা এবং এপিসোডটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি প্রেস করবেন বেঙ্গল এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে নিয়মিত নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিউয়ার্স, those who are watching Bengal Express live today, our episode number 205 from in and around the periphery of Bengal or outside Bengal, they are most welcome on my part. Myself, Soumitra Mukherjee, on behalf of Bengal Express, welcome all of you. Today is our 205 live telecast, and today we have chosen a very touchy title. That you know that the recent ISL performance of East Bengal is very shattered. What would be the reason for such poor performance of East Bengal? We have already arranged the 2 episodes on this topic, and today is the 3rd and the final topic which we are going to discuss. আজকে আমাদের সঙ্গে এই 205তম পর্বে আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রাক্তন ভারতীয় নক্ষত্র ব্রহ্মানন্দ সেকেন্ড কিমাত সেনকালকার। গোয়া থেকে সরাসরি লাইভে তিনি আমাদের সঙ্গে থাকবেন। অন লাইভে আপনারা দেখতে পাবেন ব্রহ্মানন্দ সেকেন্ড কিমাত সেনকালকারকে। আমাদের মধ্যে উপস্থিত থাকবেন প্রাক্তন ভারতীয় নক্ষত্র কৃষ্ণগোপাল চৌধুরী, তিনি অন লাইভ আজকে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন। আমাদের মধ্যে উপস্থিত থাকার কথা আরেক প্রাক্তন ভারতীয় নক্ষত্র গোলরক্ষক দেবাশিস মুখার্জি, এবং আমাদের মধ্যে উপস্থিত থাকার কথা সরাসরি লাইভে আসবেন যিনি ইস্ট বেঙ্গলের প্রাক্তন মিডিয়া ম্যানেজার গৌতম রায়। এই 4 জনকে নিয়ে আজকে আমরা আমাদের এই 205তম প্রদাব পর্বটি শুরু করব। আজকে আমাদের শীর্ষক এ কোন ইস্ট বেঙ্গল। We are going to start our 205 episode. This is the 3rd edition of the topic that what is the color of East Bengal which is performing in ISL. It is very much regrettable to say that is it East Bengal, those who are participating in ISL, a very shattering condition. They are right now in the last position, at the bottom position. What could be the reason behind it? On this topic, we are going to discuss with 4 giants of the sports arena. One, Krishnogopal Choudhury, ex-India International; Brammananda second, Sennelker, ex-India International; Debasis Mukherjee, ex-India International; and Goutam Rai, ex-media manager. আমরা আমাদের এই 205তম লাইভ অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। বেঙ্গল এক্সপ্রেসের প্রতিটি দর্শক ও শুভানুধ্যায়ীকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানালাম। একইভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে যারা অন লাইভে আমাদের সঙ্গে সেই ক্রীড়া ব্যক্তিত্বরা আছেন। ব্রহ্মানন্দ সেকেন্ড কিমাত গোলকিপার, অত্যন্ত একজন দক্ষ গোলরক্ষক ছিলেন। কৃষ্ণগোপাল চৌধুরী,
যিনি স্ট্রাইকার লাইনে অত্যন্ত দক্ষ একজন কুশলী খেলোয়াড় ছিলেন, দেবাশিস মুখার্জি শেষ দুর্গের প্রহরী হিসেবে যিনি নিজের জাত চিনিয়েছিলেন, এবং আছেন ইস্ট বেঙ্গলের মিডিয়া ম্যানেজার গৌতম রায়। এই চারজনকে নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি। আপনাদের যদি লাইভ অনুষ্ঠানটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি প্রেস করবেন বেঙ্গল এক্সপ্রেস ইউটিউব চ্যানেলের নিয়মিত নোটিফিকেশন পাওয়ার জন্য। সরাসরি লাইভে আপনারা অ্যান্ড্রয়েড ফোনে এবং ল্যাপটপে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের ড্রয়িং উপভোগ করবেন। আগামী 1 ঘন্টা আমাদের এই 205তম পর্বটি আমাদের পিসিআর ইনচার্জ দীপেন্দু সান্যালের তত্ত্বাবধানে, who has been introduced today on and from today, he is newly introduced today, that Dipendu Sanyal, who will help us in this regard, is our PCR in church, and through PCR you will be able to see the live telecast of 205 episode of Bengal Express. আমরা আমাদের আজকের এই 205তম পর্বটি শুরু করতে যাচ্ছি। যে সকল ক্রীড়া ব্যক্তিত্বকে আপনারা অত্যন্ত কাছ থেকে দেখেছেন খেলার মাঠে, সেই সকল ক্রীড়া ব্যক্তিত্বকে আমরা আপনাদের সামনে আজকে উপস্থিত করছি। বিগত 2টি এপিসোড আমরা কিন্তু ইতিমধ্যেই এই পর্ব নিয়ে আলোচনা করেছি। প্রথম পর্ব 11 ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব 19 ফেব্রুয়ারি, এবং আজ 2রা মার্চ 2022 আমরা তৃতীয় এবং শেষ পর্বটি নিয়ে শুরু করতে যাচ্ছি এই কোন ইস্ট বেঙ্গল। বেঙ্গল এক্সপ্রেসের প্রতিটি দর্শক ও শুভানুধ্যায়ীকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা আপনাদের মতামত পাঠাতে পারেন, যদি মতামত পড়ার উপযুক্ত হয় তাহলে অবশ্যই আমি সেই মতামত পৌঁছে দেবো আপনাদের সেই নির্দিষ্ট ব্যক্তির কাছে। Viewers, you are requested to send your comments. If you are intended to send your comments, you can send it on live, and if it is readable, if it is perfectly readable, then I can render this sort of message to the concerned person. প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেঙ্গল এক্সপ্রেস ইউটিউব চ্যানেলের 205তম ক্লোজ আপ এপিসোড। আমাদের এই পর্বটি ইস্ট বেঙ্গল কে কেন্দ্র করে, অর্থাৎ যে ইস্ট বেঙ্গল বর্তমানে অত্যন্ত হতাশাজনক পারফরমেন্স করছে, যে ইস্ট বেঙ্গল গত 2 বছর ধরে আইএসএল এ নিজেদের অস্তিত্বকে প্রমাণ করতে পারেনি, সেই ইস্ট বেঙ্গলকে নিয়ে আজ আমরা আমাদের এই 205তম পর্বটি শুরু করতে যাচ্ছি। অন লাইভে আপনাদের মধ্যে আছেন ব্রহ্মানন্দ সেকেন্ড কেমাত সেঙ্কালকার, সরাসরি গোয়া থেকে আছেন কৃষ্ণগোপাল চৌধুরী, আছেন দেবাশিস মুখার্জি এবং ইস্ট বেঙ্গলের প্রাক্তন মিডিয়া ম্যানেজার গৌতম রায়। প্রিয় দর্শক, আপনাদের যদি অনুষ্ঠানটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি প্রেস করবেন আমাদের এই বেঙ্গল এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে নিয়মিত নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনারা জানেন যে 2020-21 সালে ইস্ট বেঙ্গল আইএসএল এ 20টি ম্যাচ থেকে 17 পয়েন্ট সংগ্রহ করেছিল, 3টি ম্যাচ জয়লাভ করেছিল, 8টি ম্যাচ অমীমাংসিত রেখেছিল, 9টি ম্যাচ পরাজিত হয়েছিল, 22টি গোল করেছিল এবং 33টি গোল তাদের বিপক্ষে হয়েছিল। You know that in the year 2020-21 East Bengal played 20 matches in ISL. This is their first debut. They won 3 matches, drew 8 and lost 9 matches. They scored 22 goals and they had conceded 33 goals. They earned 17 points that they had ranked 9th. কিন্তু এই বছর যে 2021-22 আইএসএল চলছে, সেই আইএসএল এ কিন্তু ইস্ট বেঙ্গল সবার শেষে, অর্থাৎ 19টা ম্যাচ খেলে ইস্ট বেঙ্গল এখনো পর্যন্ত 1টি জয়, 8টি ড্র এবং 10টি পরাজিত হয়েছে, 11 পয়েন্ট সংগ্রহ করেছে, 18টি গোল তারা করেছে এবং 35টি গোল তাদের বিপক্ষে হয়েছে, অর্থাৎ গোল এভারেজ -17। ভাবা যায় যে ইস্ট বেঙ্গল ভারতের বুকে এবং বিদেশের মাটিতে নিজের অস্তিত্বকে প্রমাণ করেছে বছরের পর বছর। সেই 1920 সালের একটি বীজ রোপণ করা হয়েছিল, পরবর্তী করতে সেই বীজ অঙ্কুরিত হয়ে ফলে ফুলে এক বটবৃক্ষে পরিণত হয়েছে। সেই ইস্ট বেঙ্গলের এই হতশ্রী চেহারা দেখে শুধু সদস্য সমর্থক নয়, আপামর ইস্ট বেঙ্গল প্রেমী এবং প্রাক্তন ফুটবলাররা এবং ক্লাব অফিসিয়ালরা সবাই কিন্তু মর্মাহত। কেন ইস্ট বেঙ্গলের এই শোচনীয় পারফরমেন্স? কেন ইস্ট বেঙ্গল 2টি উপর্যুপরি আইএসএল এ নিজেদের স্থানকে উন্নত করতে পারলো না? এই সব নিয়েই কিন্তু আজকে আমরা আমাদের এই 205তম ক্লোজ আপ এপিসোডে আমরা লাইভে থাকবো। আমাদের মধ্যে উপস্থিত থাকবেন ব্রহ্মানন্দ সেকেন্ড কেমাত সেঙ্কালকার, সরাসরি গোয়া থেকে, যিনি আমাদের এই চ্যানেলে আগেই সম্পৃক্ত হয়েছেন। আছেন কৃষ্ণগোপাল চৌধুরী, প্রাক্তন ভারতীয় নক্ষত্র,
থাকার কথা দেবাশিস মুখার্জি, প্রাক্তন গোলরক্ষক ভারতীয় দলের, এবং ইস্ট বেঙ্গলের প্রাক্তন মিডিয়া ম্যানেজার গৌতম রায়। প্রিয় দর্শক, আপনাদের যদি এপিসোডটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটি প্রেস করবেন আমাদের চ্যানেলে নিয়মিত নোটিফিকেশন। অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন Brammananda second came out Sennelker. Brammananda, you are most welcoming to Bengal Express. On behalf of Bengal Express, myself Soumitra welcoming you out of core of heart. Krishnogopal Choudhury আর এক প্রাক্তন ভারতীয় নক্ষত্র, কৃষ্ণগোপাল চৌধুরীকে জানাই বেঙ্গল এক্সপ্রেসের পক্ষ থেকে আমি সৌমিত্র মুখার্জি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের মধ্যে থাকার কথা গৌতম রায়, ইস্ট বেঙ্গলের প্রাক্তন মিডিয়া ম্যানেজার, এবং ভিক্টর অমল রাজ, যিনি আমাদের মধ্যে সরাসরি হায়দ্রাবাদ থেকে লাইভে আছেন। ভিক্টর অমল রাজকে জানাই বেঙ্গল এক্সপ্রেস ইউটিউবের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ইউ আর ওয়েলকামিং ভিক্টর অমল রাজ। On behalf of Bengal Express, I am welcoming you on this live program. Let's start our live. Goutam Rai is not on live because due to some technical problems is unable to come on live. Let's see what happens in short run. আমরা শুরু করতে যাচ্ছি আমাদের এই 205তম পর্বটি ব্রহ্মানন্দ সেকেন্ড কেমন সেঙ্কালকারকে দিয়ে, প্রাক্তন ভারতীয় গোলরক্ষক, গোয়া রাজ্যের, যিনি একজন ফুটবলের কর্ণধার হিসেবে বিবেচিত হন। Brahmada, again I am welcoming you on behalf of Bengal Express. My first question to you, you know the recent position of Bengal Express in entering ISL 2021-22 is very much shattering, unexpected. I can't say it is unfortunate because respectively 2 years the same incident happened. I can't say it is unfortunate. What do you think about that? Because you are watching the match on screen, because you are in Goa, because you reside in Goa. What was the reason behind such shattering condition of East Bengal or disaster performance of East Bengal for respectively 2 years in ISL since their debut? First of all, thank you very much for inviting me on your channel. And I was very thrilled, in fact, to see Mohan Bagan jersey and East Bengal jersey on the ISL platforms. It's a legacy of a long century-old story about these two clubs. And East Bengal 2021 and 21-22 are 2 seasons they have crossed into the ISL league. And I'm not here to criticize anybody, but only one thing I would like to say is that football is the most beautiful game in the world. These ups and downs, this such like a disasters which is happening is part of the game. Very important. We have to be very positive, patient, choose the right thinkers, right people around the club. To see that better choice is done as far as recruitment is done. Sometimes we directly blame when is lost. But I would also appreciate East Bengal for giving such a tough balancing fight when they drew 8 matches even this season. That means you cannot say rely on that they're so weak. But part of scoring and conceding, if you look at the goal differences, is quite heavy. But that is not a problem. The problem, we have to look ahead forward to see that East Bengal from this position move up ladder by ladder to the top of the best league in the country, if you say that. And that is all will happen if you are very positive and very patient at the club level, management level. The team of East Bengal who selects the players and the coaches, and constant changes at coaching level and other things, it disturbs the team. Despite, I would say that we got to be very positive, encouraging, and team has to be united despite whatever the performance is. But suddenly the spark will come and team might move up. And all these are the lessons, I think, for East Bengal to see that they make it up. But the coming season, very positively. Bury the past. Find what is the best solution can be done. You get the right thinkers for the team, possibly, I think East Bengal will be, you will see the rising East Bengal back again after 2 seasons. It's a good experience, whatever has happened. It's not a joke. You got the right people, scoring people, good defensive people, good midfielders. 3 things if you go to it. But I don't know background of I am just a suggestion person. I've done
belong to the club, I'm part of the management to speak out. I don't know anything about it. But this is only my advice to see that, be positive to see that East Bengal rises above. And even what happens is, you have shown over the years what East Bengal was, and get East Bengal back to the top. That should be the target. Be challenging, stay challenging, and see that it doesn't happen. And I think one more thing is, we had passed the COVID situations, bubbles. That's true. All these players may not be mentally strong enough. All the 11 players may not be mentally strong enough to stay like that. Even other teams may have faced it. FC Goa, you see the situation with FC Goa. So many players contracted the virus, and then so many problems with this FC Goa. I think all can be sorted out once the gates are open. When the public will come in, there will be different energy in the players, different energy with the coaching management, and to the management behind the team, from the field to the bosses. I think everything will change when the crowd will be inside the field, and that energy will help. And my only suggestion is, when there is demotion and promotion, the football will be different in the ISL league. This is my personal opinion, because players, mental, competitive power will develop. It's very important. So when you are a victim, you can rise up on the day defensively and suddenly score a goal. This is football which I really long to see. And when there is no demotion or promotion, I think there is no challenge within the body. We spend a lot of money on all those things. We want into this. Yeah. Okay. Just Brammananda second came a Sennelker, the ex-international, has rendered his opinion about the crisis of East Bengal, the recent crisis of East Bengal and entering ISL 2021-22. He is very much optimistic till now. He thinks that one of the reasons, undoubtedly, the COVID, they are not mentally fit, they are not physically fit. But I absolutely agree upon it, Brammananda. Undoubtedly, the Brammananda second came a Sennelker rightly said. আমি আসছি এবার আরেক প্রাক্তন ভারতীয় নক্ষত্র কৃষ্ণগোপাল চৌধুরী। কৃষ্ণগোপাল চৌধুরীর যদি সংক্ষিপ্ত পরিচয় আমরা দিই, ইস্ট বেঙ্গল ক্লাবে তিনি 1982, 83 এবং 86 এই তিনটি মরশুম কিন্তু তিনি ইস্ট বেঙ্গলের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। কৃষ্ণগোপাল চৌধুরী অত্যন্ত একজন দক্ষ মানের কুশলী ফুটবলার ছিলেন। স্ট্রাইক জোনে খেলতেন। আমার এখনো মনে পড়ছে 1985 সাল ডার্বি খেলায় জামশেদপুর নাসিরের গোলে ইস্ট বেঙ্গল 1-0 গোলে এগিয়েছিল। শেষ মুহূর্তে কৃষ্ণগোপাল চৌধুরীর গোলে কিন্তু খেলার মধ্যে সমতা ফেরে এবং মোহনবাগান জনতা কিন্তু বরণ করে নিয়ে চলেছে কৃষ্ণগোপাল চৌধুরীকে। কৃষ্ণদা, তোমার কাছে আমি জানতে চাইছি, কোন ইস্ট বেঙ্গল, যে ইস্ট বেঙ্গল আজ মাথা উঁচু করে বিদেশের মাটিতে ট্রফি জিতেছিল 2003 সালে, যে ইস্ট বেঙ্গল প্যাসকা বিরানকে হারিয়েছিল 1970 সালে আইএফএ ফাইনালে পরিমলদের গোলে, যে ইস্ট বেঙ্গল পিয়ংইয়ং সিটি ক্লাবকে হারিয়েছিল 3-1 গোলে, যে ইস্ট বেঙ্গল ঢাকা মহানগরকে হারিয়েছিল, পালমোরাসকে হারিয়েছিল এবং ওয়াই কাপ চ্যাম্পিয়ন হয়েছিল নেপালে, সেই ইস্ট বেঙ্গল কি এই ইস্ট বেঙ্গল যারা গত বছর নবম স্থান অর্জন করেছিল 20টি ম্যাচে 17 পয়েন্ট, এবছর 19টি ম্যাচে মাত্র 11 পয়েন্ট? তোমার কি মনে হয় কোথায় খামতি, কোথায় ঘাটতি যে 2 বছর ধরে ইস্ট বেঙ্গলের এই শোচনীয় পারফরমেন্স? সবিত শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, প্রথমে আমি ইস্ট বেঙ্গল ক্লাবের যারা প্রাক্তনরা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে এবং সেই সঙ্গে আমার কন্টেম্পোরারি বন্ধু ব্রহ্মানন্দ এবং অমলরাজ, আমরা একসঙ্গে 85-86-তে ইন্ডিয়া টিমে ছিলাম এবং তাদের দেখে আমার খুব ভালো লাগছে। অলমোস্ট আফটার 36-37 ইয়ার্স এগো আমি ব্রহ্মানন্দ। দেবাশিস মুখার্জি প্রাক্তন ভারতীয় নক্ষত্র এবং গোলরক্ষক, তিনি অনলাইনে আমাদের সঙ্গে এসেছেন। আমরা সরাসরি লাইভে দেবাশিস মুখার্জির সঙ্গে কথা বলবো। কৃষ্ণদা, একদম, দেবাশিস তো আমাদের কাছে রয়েছে। দেবাশিস আমার জেলারই ছেলে। দেবাশিসের সঙ্গে আমার প্রায় যোগাযোগ হয়, কারণ ওদের সঙ্গে তো আমার প্রায় 36-37 বছর পর আজকে দেখা হচ্ছে। আমি সত্যি আমার ভালো লাগছে যে আমরা একসঙ্গে একটা সময় খেলেছি। সেই সঙ্গে যেটা আমার কাছে তুমি প্রশ্ন করেছো সৌমিত্র, একদম সত্যি ঘটনা যে এই মুহূর্তে আমরা রাস্তায় বেরোলেই ইস্টবেঙ্গল সমর্থকরা
এতটাই তারা হতাশ যে আগে তো আমরা জানতাম যে ইস্টবেঙ্গল বাঘ, হ্যাঁ, খোঁচা খাওয়া বাঘ, দেয়ালে পিঠ থেকে গেলে তাদের যে ঘুরে দাঁড়ানোর যে একটা চেষ্টা, সেটা কিন্তু আর দেখা যাচ্ছে না। আমার তোমার আগের একটা এপিসোডে অমিত ভদ্র একটা খুব মূল্যবান কথা বলেছিল, যেটা আমার খুব ভালো লেগেছিল, যে প্রাক্তনদের কেন এই রিক্রুটমেন্টের সাহায্য নেওয়া হয় না। অ্যাকচুয়ালি আমরা তোমাকে একটা সৌমিত্র কথা বলি, দেবাশিসও আমার সঙ্গে একমত হবে, যে আমাদের সময় গজু বোস কিংবা হারুদা কিংবা গড়গড়িদা কিংবা পুটেদা যারা ছিলেন, তারপরে পল্টুদা, জীবন দ্বারা যারা ছিলেন, তারা মাঠে ঘুরে ঘুরে খেলা দেখতেন। এবং ছোট ক্লাব থেকে আমরা যখন রাজস্থান ক্লাব কিংবা খিদিরপুর ক্লাবে খেলতাম, তখন আমাদের এক বছরেই আমরা কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবে আসিনি কিংবা মোহনবাগান ক্লাবে যাইনি। আমাদের পরপর 2-3 বছর আমাদের রেকি করা হতো। আমাদের প্রত্যেকটি মাঠে গিয়ে আমরা দেখতাম আমাদের খেলা শেষে আরো ভালো খেলতে হবে, এই যে আমাদের উদ্বুদ্ধ করতেন। আমি দেখেছি প্রত্যেকটি ইস্টবেঙ্গল মোহনবাগান কর্মকর্তারা, এতে কিন্তু আমরা যেমন মোটিভেট হতাম ভালো খেলবার, তেমনি যে আমাদের রিক্রুটমেন্টের যে পদ্ধতিটা ছিল, যে আমি একজনের কারুর দাদার সুপারিশের টিমে ঢুকে গেলাম, সেটা নয়। যেটা আমার অমিতের একটা কথা আমার খুব ভালো লেগেছিল, আমার সঙ্গে সহমত, যে প্রাক্তনদের এই রিক্রুটমেন্টের ব্যাপারে সাহায্য নেওয়া উচিত। কিন্তু আগে কি হতো, সমর্থকদের একটা চাপেও কর্মকর্তারা অনেক সময় তাদের মত পরিবর্তন করতেন। সমর্থকদের নিয়েই তো ইস্টবেঙ্গল মোহনবাগান, আমরা যারা কর্মকর্তা রিক্রুট করেছেন, ইস্টবেঙ্গলের যারা করেছেন, তারা কোথায়, তাদের কে দেখতে পাচ্ছি? রাস্তাঘাটে আমরা এখন হেঁটে বেড়াই, কি হতাশার মুখে তুমি বিশ্বাস করবে না। আজকেও আমার চন্দননগরের লিগের একটা খেলা ছিল, আমি মাঠ থেকে হয়ে আসছিলাম, তাতে সেই মাঠে গিয়েই কত লোককে আমাকে কৈফিয়ত দিতে হয়েছে কি অবস্থা হচ্ছে, এই কেন হাল, এটার কতদিন দেখবো, এর কোনো উত্তর আমরা কিন্তু খুঁজে পাইনি। তা আশা করব যাতে এখান থেকে বেরিয়ে নিশ্চয়ই আসবে। ইস্টবেঙ্গলের মতন টিম এর অবস্থায় তো চলতে পারে না, থাকতেও পারে না। তাই এটা আমার একটা যা মত, যে অন্তত টিম গড়বার সময় যারা প্রাক্তন খেলার সঙ্গে যুক্ত আছে, এখনো নিয়মিত খেলার সঙ্গে যারা আছেন, খেলার মাঠে আছেন, তাদের কিছু কিছু পরামর্শ নেওয়া উচিত। এবং হয়তোবা তাদের 90% অন্তত 5% হলো আমার মনে হয় টিমের খুব কাজে লাগবে। সৌমিত্র, বেশ, আমরা শুনলাম কৃষ্ণগোপাল চৌধুরীর অত্যন্ত সময় উপযোগী বক্তব্য। ইস্টবেঙ্গলের এই বর্তমান অত্যন্ত একটা খারাপ অবস্থার মধ্যে ইস্টবেঙ্গল যাচ্ছে। 1 বছর খারাপ পারফরমেন্স হয়তো মেনে নিতে পারে সদস্য সমর্থকরা, পরপর উপর্যুপরি 2 বছর যদি আইএসএল এ ইস্টবেঙ্গল হতাশাজনক পারফরমেন্স হয়, তাহলে প্রশ্ন উঠবে কেন আইএসএল এ ইস্টবেঙ্গল, তাহলে তো আই লিগ কি ভালো ছিল। কিন্তু আই লিগে কি ইস্টবেঙ্গল খেলবে আর আইএসএল এ এটিকে মোহনবাগান খেলবে? এই অসম্যতা তো হতে পারে না। সাম্যতা আনতে হবে। সাম্যতা আনতে গেলে ভারতবর্ষের 2 বিখ্যাত ক্লাব, দুটো ক্রাউড পুলার 2 ক্লাব, এই ক্লাবগুলোকে আইএসএল এ খেলতে হবে মাথা উঁচু করে, যেটা এটিকে মোহনবাগান তাদের ডেবিউ থেকে গত বছর থেকে এই বছর পর্যন্ত মাথা উঁচু করে কিন্তু আইএসএল এ খেলছে। কিন্তু ইস্টবেঙ্গল এই হতাশাজনক পারফরমেন্স খেলে। আমাদের সঙ্গে অন স্ক্রিন লাইভে যোগ দিয়েছেন ইস্টবেঙ্গলের প্রাক্তন মিডিয়া ম্যানেজার গৌতম রায়কে বেঙ্গল এক্সপ্রেসের পক্ষ থেকে আমি সৌমিত্র মুখার্জি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। যদিও নামটা রীতা রায় হিসেবে চিহ্নিত হয়েছে, কিন্তু গৌতম বাবু দীর্ঘদিন ধরে ইস্টবেঙ্গলের মিডিয়া ম্যানেজার ছিলেন। নাও আই জাস্ট Victor Amal Raj, just like coming to you. Victor Amal Raj. Yes, Dada. Just you have heard the personal comments of Krishnogopal Choudhury and Brammananda Sennelker. It is their very yes, Victor. Hi, brother, Victor. what I say, heart blasting. Yes, absolutely at a heart blasting comments on their part, because they are feeling very sad for East Bengal, because Krishnogopal Choudhury once upon a time belonged to East Bengal. Brammananda ji was been offered to come over here, but he didn't accept the offer. He decided to stay in Goa, which he did it. Tell me, Victor Amal Raj, what do you think that whether this situation is arising due to the part of the latches of the club official to recruit the recruiters, or the club selectors to recruit the suitable players, particularly the foreigners like Tomislav Perisovic, Jaren Sidal, Francisco Mota and Anand Taman, the last recruited from Nepal, whether they are eligible to play for East Bengal, they are fit for East Bengal,
or whether the East Bengal recruiter thinks that only the recruitment is the criteria, performance is the secondary criteria. What do you think about that? Dada, first of all, namaskar, Dada, and also my co-panelist Brammananda, my friend, happy to see you, and Krishnogopal Choudhury, happy to see you, and Dada, Ritarai Dada, happy to see you. Thank you. Dada, with regards to today's modern football, Dada, totally different in our era, to be honest. In our time, I am sure Krishnogopal Choudhury and Brammananda will agree, in our time, we used to play a lot of tournaments. That tournaments is vanished now. Once the league started, we used to play IFA Shield, then in Northeast, we used to play Bardoli, Darjeeling, Sikkim, then in Delhi, what you call Duran, DCM, then Bombay Rovers Cup. Lot of tournaments, then Goa, Sikkim Gold Cup, Darjeeling Gold Cup, Hyderabad, trophies Gold Cup. in the period. Yeah. Stafford Cup, Bangalore, the whole season we used to play after league. So that what you call atmosphere, that type of culture has vanished now. You can't expect that. Now only they are playing for only few months, that is ISL. There is no any major tournament, to be honest. Even Santosh Trophy Federation Cup has been vanished. In our time, we have whole season we are playing, and that's how, even in the nationals or international, we used to perform well, to be honest. So now this players, this modern generation tournaments, very less. They only play ISL, and you can't expect any good result. And with regards to East Bengal, those days East Bengal is to select all the top players from different states. They used to go and identify the players in Santosh Trophy. All this is gone. They only go and buy some what you call English footballers. In our time, we had Majid, Jamshed, Chima. Lot of players were there. Now selected players they used to bring. So now everything has changed. That atmosphere changed. Now only they go and they should bring some professional players, from different country if you want to develop ISL. And a lot of changes in our time. At this time is totally different scenario. I cannot say much on this current football. Our era is different, and this modern era is different. So that is my opinion. Rightly said, Victor Amal Raj. আপনারা শুনলেন ভিক্টর অমর রাজের অত্যন্ত মূল্যবান বক্তব্য। এই কোন ইস্ট বেঙ্গল এই শীর্ষকে আজ আমরা আলোচনায় আছি 5 বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বকে নিয়ে। আমাদের সঙ্গে গত পর্ব যেটা হয়েছিল 19শে ফেব্রুয়ারি, তাতে দুজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, তার মধ্যে পার্থ মুখার্জি এবং চন্দন ঘোষ চৌধুরী। যদিও পার্থ মুখার্জি বেঙ্গল স্কোয়াডের হকি প্লেয়ার ছিলেন, সুতরাং তাকে আমরা ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে চিহ্নিত করব। আর ছিলেন ইস্ট বেঙ্গলের সদস্য সমর্থক এবং সক্রিয় সদস্য চন্দন ঘোষ চৌধুরী। এ কোন ইস্ট বেঙ্গল? আমি আসছি আবার গৌতম রায়ের কাছে, যিনি সরাসরি ইস্ট বেঙ্গলের সঙ্গে যুক্ত ছিলেন মিডিয়া ম্যানেজার হিসেবে। সুচারুরূপে তার দায়িত্ব তিনি পালন করেছিলেন। এ কোন ইস্ট বেঙ্গল গৌতম বাবু? যে ইস্ট বেঙ্গল 39 বার কলকাতা লিগ জিতেছে, 29 বার আইএফএ শিল্ড জিতেছে, 8 বার ফেড কাপ জিতেছে, 3 বার ন্যাশনাল লিগ জিতেছে, 10 বার রোভার জিতেছে, 16 বার ডুরান্ট জিতেছে, 3 বার ডিসিএম জিতেছে, 3 বার সুপার লিগ। ইস্ট বেঙ্গল পারেনি কোনটা? ইস্ট বেঙ্গল পারেনি চতুর্থবারের জন্য তাদের আই লিগ জিততে। ইস্ট বেঙ্গল পারেনি আইএসএল এর যাত্রাপথটা শুভ করতে। গত 2 বছর শোচনীয় অবস্থার মধ্যে, আমি জানি যে আপনার হৃদয় বিদ্ধ হচ্ছে, কারণ আমি ইস্ট বেঙ্গলের মিডিয়া ম্যানেজার হিসেবে আপনি দায়িত্ব পালন করেছিলেন দীর্ঘদিন। আপনার কি মনে হয় কোথায় খামতি, কিসের গলদ আজ ইস্ট বেঙ্গলের এই হতাশাজনক পারফরমেন্সের জন্য? শুধুমাত্র বিদেশি চয়নে ভুল, না দেশি প্লেয়ার চয়নেও ভুল হয়েছিল? না, প্লেয়ার নমস্কার সবাইকে, all my panelists, Mr. Amal Raj, whom I am in touch, and the other players like Krishnogopal Choudhury, Brammananda, who I have seen a number of times play. In fact, I have been following football for the last over half a century now. And incidentally, I have also written a book called East Bengal 100. But I will touch here one question. East Bengal and Mohun Bagan originally, আগে এটা ছিল সদস্যদের ক্লাব, পাবলিক ক্লাব। এদের হাজার হাজার সদস্য, তাদের ইয়েতেই চলতো, এবং ক্লাবটা এই প্লেয়ার রিক্রুট করতো, সবসময় সেরা প্লেয়ারই রিক্রুট করতো, এবং চলতো মেম্বারশিপের টাকা দিয়ে এবং ডোনেশন দিয়ে। ইস্ট বেঙ্গল ক্লাব ও মোহনবাগান ক্লাব দুটোই সেরা ক্লাব। যদি সেকেন্ড হতো কোনো টুর্নামেন্টে, রানার্স আপ হতো, তাহলেই মনে করতো ওটা অ্যাজ গুড অ্যাজ রেলিগেশন। এইরকমই আবেগ ছিল সাপোর্টারদের কাছে, যে ফাইনালে আমরা সবার কাছে গিয়ে হেরে গেছি। কিন্তু এখন এই আইএসএল হবার পর থেকে, ইনফ্যাক্ট শুধু আইএসএল কেন বলবো, আই লিগ থেকেও এই এএফসির দৌড়ে
অনেক প্রফেশনালিজম এসে গেছে, এবং উইদাউট প্রফেশনালিজম এখন কোনো ফুটবল টিম টিকবে না। এখন লাইসেন্সিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা ইস্ট বেঙ্গল ক্লাব আমার সময় একবার ফেল করেছিল, তারপরে পাস করেছিল, এবং রিসেন্টলি দুবার ফেল করেছে, যে কোনো কারণেই হোক ফেল করেছে। আগে এখন প্রফেশনাল, এখন ওই আবেগ নিয়ে চলবে না, এখন টাকার দরকার, যেটা আইপিএল টাকা দিয়ে আপনাকে ভালো টিম তৈরি করতে হবে, প্লেয়ার তৈরি করতে হবে। এখন এই 2 বছরে ইস্ট বেঙ্গল ও মোহনবাগান দুজনেরই তাদের স্ট্রাকচারটা চেঞ্জ হয়েছে। মোহনবাগান এটিকের সাথে, সেটা আপনি মার্জারি বলুন বা ইনভেস্টারই বলুন, গেছে। ইস্ট বেঙ্গল প্রথমে গেল কোয়েসের সাথে, তারপরে গেল থ্রি সিমেন্টসের সাথে। ফরচুনেটলি ফর মোহনবাগান, যাদের সাথে গেছে এটিকের সাথে, তারা অলরেডি দে হ্যাড আ ফুটবল কালচার, তারা 3 বার আইএসএল জিতেছে, এন্টায়ার ছিল। সুতরাং মোহনবাগানের সাথে মার্চ করে তাদের টিম পারফরমেন্স করতে কোনো অসুবিধা হয়নি। ইস্ট বেঙ্গল যাদের সাথে গেল, প্রথমে কোয়েসের সাথে 2 বছর, থ্রি সিমেন্টের সাথে গিয়ে, এরা বিরাট ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতে পারে, কিন্তু এরা ফুটবল বা স্পোর্টিং লাইনে একেবারে নবেস। আমি বলছি, এরা যাদেরকে রিক্রুট করেছে তারাও কারেক্ট নয় অ্যাবসলিউটলি। এখানে যারা ফুটবল বোঝে, সেটা প্রাক্তন প্লেয়ারই হোক বা ইভেন ক্লাবের কর্মকর্তাই হোক, তাদের নেওয়া উচিত ছিল, তাদের অভিমান, অ্যাটলিস্ট তাদের ওপিনিয়নটা নেওয়া উচিত ছিল। এটা নট দ্যাট ইস্ট বেঙ্গলের পারফরমেন্স শুধু এই 2 বছর খারাপ, ইস্ট বেঙ্গলের পারফরমেন্স লাস্ট 20 বছর ধরে আমি মিডিয়াম ভালো, ইস্ট বেঙ্গলের মতন নয়। লাস্ট 10 বছরে একবারই এএফসি কাপের সেমিফাইনালে উঠেছিল, ওই মর্গান আর এর সময়, কোচ ফালোপার সময়। ওই টিমটা ছাড়া 3 বার ফেডারেশন কাপ জিতেছিল। ফেডারেশন কাপে ছেড়ে দিন, ওটা হচ্ছে 10 দিনের টুর্নামেন্ট। একটা লম্বা টুর্নামেন্ট খেলতে গেলে ইস্ট বেঙ্গলে যে এখনকার ফুটবলে, যে মডার্ন ফুটবলের সব প্লেয়াররাই বলে দিতে পারবে কত চেঞ্জ করেছে। আমরা তো দেখেছিলাম চুনি বলরাম, কেন পরে হাবিব, মনোরঞ্জন ভট্টাচার্য, এদের খেলা, এবং সাবসিকুয়েন্টলি এখনকার যারা ফুটবল খেলে, সুনীল ছেত্রী, ইটস কমপ্লিটলি। মিস্টার Amal Raj, Brammananda used to be a brilliant goalkeeper. আমি একটু some time back I was reading a newspaper of Zambia time in which India lost 3-1 there, but the heading was Brammananda leopard saved India. তখন জাম্বিয়া ছিল সে বছরের আফ্রিকান নেশনস কাপ চ্যাম্পিয়ন, বোধহয় অসাধারণ সব সেভ করেছে। কারণ এরা এইসব প্লেয়ারদের, ওদের একটা জিনিস দেখতে হবে যে এখন ফরেনার্স আসছে, 4-5টা করে ফরেনার আসছে। এই বছর দেখুন, এবছরের টিম সিলেকশন নিয়ে আমি যাব না, কারণ আমি টেকনিক্যাল লোক নই, সেটা বলতে পারবে যে ইস্ট বেঙ্গলে সব মিডফিল্ডার কেন নিয়েছে, কেন সাইড ব্যাক নেয়নি, আবার হাফের প্লেয়ারকে ব্যাকে কেন খেলাতে হচ্ছে, এটা যারা রিক্রুট করেছে তারাই উত্তর দিতে পারবে। আমার তো মনে হয় যে ইস্ট বেঙ্গল ওয়াজ আনফরচুনেট, ওরা যদি এটিকে বা এই ধরনের কোনো একটা ফুটবল কালচারের মধ্যে টিমের সাথে ইনভেস্টেড আনতে পারতো, পারফরমেন্স নিশ্চয়ই একটু ভালো করতো। আর এখন সবকিছু প্রফেশনাল, এখন জাস্ট মাঠে গিয়ে চিৎকার করবে এটা নয়। মিডিয়া ম্যানেজারের রোল, জেনারেল কোঅর্ডিনেটরের রোল, ডাক্তারের রোল, ট্রেনিং এর রোল, সবকিছু ইজ অ্যাবসলিউটলি প্রফেশনাল। আর এবং এখানেও যদি ফেল করেন বা কেউ করে, এএফসি বা এআইএফএফ উইল ফাইন ইউ, ওদের এসে লাইসেন্সিং টেস্ট করে। এখন পাল্টে গেছে, এখন ইস্ট বেঙ্গল মোহনবাগান পিওরলি যে তারা দর্শকদের ক্লাব, পাবলিক ক্লাব ঠিকই, কিন্তু তাদেরকে, এবং এটাই তো ঠিকই যে ইস্ট বেঙ্গল 100 বছর সার্ভাইভ করেছে, ডিসপাইট ওদের সবসময় কি ভালো, অনেক সময় খারাপও গেছিল, কিন্তু সার্ভাইভ করেছে এই সাপোর্টারদের জন্য, ফ্যানসদের ক্লাব। ফ্যানরা চায় ইস্ট বেঙ্গল পারফরমেন্স করুক। এখন আমরা যদি দেখি রানার্স আপ না হয় বা না হয়, আমরা মনক্ষুণ্ণ হই। টিম ভালো হয়নি, এখন ছেড়ে দিন। এবছরের পারফরমেন্স আমার মনে হয় ইস্ট বেঙ্গলের 100 বছরের সব থেকে ওয়ার্স্ট পারফরমেন্স। ওরা 94 বছর আগে একবার ইস্ট বেঙ্গল নাকি লাস্ট হয়েছিল ঠিকই, কিন্তু তখনকার ফুটবল আর এখনকার ফুটবলের মধ্যে নেই। এখন ইস্ট বেঙ্গল কোনো আই লিগ টিমের সাথে খেলতে পারবে না, যেই টিমটা করেছে এবছর। আই লিগের প্রথম 3-4টি টিমের সাথে আমার মনে হয় ইস্ট বেঙ্গল খেলতে পারবেন। টিমটা তৈরি করেছে মোস্ট অ্যামেচারিশলি, হয়তো এখনকার সিমেন্টের লোকেরা বলতে পারে আমরা তো 3 দিন সময় পেয়েছি, সেটা ক্লাবের ভিতরকার ব্যাপার, কে ঠিক কে বেঠিক আমি জানি না। তবে টিম ভালো হয়নি এবছর। গত বছর তো মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য ইস্ট বেঙ্গল যখন টাইম পায়, তখনও বেশি দিন টাইম ছিল না, তাড়াহুড়ো করে এই 2 বছর টিম করেছে। ইস্ট বেঙ্গল যদি প্রথম থেকে, ইনফ্যাক্ট আসছে বছরও বলে দিচ্ছি, কামিং ইয়ার ইফ ইস্ট বেঙ্গল প্লেজ আইএসএল উইথ এনি স্পন্সর, এনি ইনভেস্টর, যদি ওরা নেক্সট 7 দিনের মধ্যে যদি রিক্রুটমেন্ট না শুরু করতে পারে, সব প্লেয়ার চলে গেছে, নেক্সট ইয়ার ওই ইস্ট বেঙ্গল 10th আর 11th হবে, আমি এটা বলে যাচ্ছি। যেই প্লেয়ার যদি খেলে, বলুন, আমি টেকনিক্যালি বলতে পারবো না যে
কোন প্লেয়ারটা নেওয়া উচিত ছিল, কাকে নেওয়া উচিত ছিল না, কাকে ইয়ে করেছে, কাকে নেয়নি, সেটা এখানে অনেকে আমাদের টেকনিক্যাল আমাদের ফুটবলার আছে, তারা আরো আমার থেকে আরো ভালো বলবে। আমি সেটা ক্লাবের মধ্যেও দেখেছি, আমি স্বপন বলের মতো ইয়েকে দেখেছি কিভাবে মানে উৎসাহ দিত প্লেয়ারদের নামে, সেটা ফ্যানদের জন্য। সেও কাঁদতো যখন ইস্ট বেঙ্গল সেকেন্ড হতো। সেই ধরনের ফ্যান, এখন ফ্যান বেস ক্লাবকে যদি আপনি প্রফেশনালাইজ করতে হন, এবং প্রফেশনাল না হলে ইস্ট বেঙ্গল মোহনবাগান সার্ভাইভ করতে হবে। মোহনবাগান যদি এককভাবে আইএসএল খেলতো, মোহনবাগান এই পারফরমেন্স করতে পারতো না ওদের রিক্রুটমেন্ট নিয়ে। মোহনবাগানের ইনফ্যাক্ট আমি বলে দিচ্ছি, লাস্ট যে আই লিগ যেতে, ওদের 2 বছর আগে আই লিগ যেতে এটিকের সাথে মার্চ করার পর, সেই টিম নিয়ে যদি আইএসএল খেলতো, মোহনবাগান চ্যাম্পিয়ন হতে পারতো না বা ফাইনালে উঠতে পারতো না। ইস্ট বেঙ্গল তো কোনো টিমই ছিল না, সে বছরও কোনো টিম ছিল, তাদের পারফরমেন্স খারাপ। আমাদের ফ্যান, আমি প্রথমে ফ্যান, তারপরে মিডিয়া ম্যানেজার, এটা ঠিকই। আর যারা ফুটবলকে ভালোবাসে, সব আমি ভারতীয় ফুটবলকে বিয়ে করি, ইন্ডিয়ান ফুটবলের উপরে আমি আই এম অলসো ভেরি ক্লোজ টু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, ওদের হয়েও আমি কাজ করি। আমি দেখছি যে ইন্ডিয়ান ফুটবলকে এগোতে গেলে এই জিনিসটা না পাল্টালে, জিনিস না পাল্টালে, এই প্রফেশনালিজমটা না আনলে, যে এখন আমাদের ভাবতে হবে, এই দেখুন হায়দ্রাবাদ 2 বছর আগে তারাও লাস্ট হয়েছিল 9 পয়েন্ট পেয়ে, এবারে তারা ফাইনাল খেলার জন্য চেষ্টা করছে। উড়িষ্যা লাস্ট 2 বছর উড়িষ্যা তো এবছর ভালো খেলেছে। কেন খেলেছে হায়দ্রাবাদ ভালো? ওরা টিম রিক্রুটমেন্ট, কোচ, এগুলো সব পয়সা দিয়ে ভালো টাইম পেয়েছে, করেছে। ইস্ট বেঙ্গল পারেনি, এবং ইস্ট বেঙ্গলের কথা বলে দিচ্ছি, এবং এটা মার্চ মাসের 2 তারিখ, 15 তারিখের মধ্যে যদি ইস্ট বেঙ্গল ইনভেস্টেড, যে সেটা শ্রী সিমেন্ট থাকুক বা নতুন কেউ আসুক, যদি না করে টিম রিক্রুট না করতে পারে, 2022-23-এর আইএসএল-এও ইস্ট বেঙ্গল যদি খেলে 10 বা 11 স্থান নেবে। বেশ, আমরা শুনলাম ইস্ট বেঙ্গলের প্রাক্তন মিডিয়া ম্যানেজার গৌতম রায়ের অত্যন্ত জোরালো বক্তব্য। তিনি বক্তব্যের মাঝে যে বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছিলেন, যে there must be professionalism. East Bengal and Mohanbagan must be professional. If Mohanbagan could play in ISL by its own ability and credibility, they couldn't get that much of good result which they are doing right now, because they are merged with ATK. কথাটা ঠিকই বলেছেন, এটিকে একটা রেডি করা টিম, তৈরি করা টিমের সঙ্গে তারা মার্জার করেছে। they did nothing on their part. অবশ্যই কিন্তু এখানে গৌতম রায়ের সঙ্গে একমত, প্রফেশনালিজম থাকতে হবে, which is not at all exist right now in Indian football. এবং তৃতীয় যে বিষয়টি বলেছে, যে ইস্ট বেঙ্গল recruiter must be well acquainted with the situation and they must go ahead as early as possible for the recruitment of the player. That will be the same scenario in the forthcoming year, that is 2022-23. ঠিকই বলেছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেঙ্গল এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে 205তম ক্লোজ আপ পর্বে। আজ আমরা আছি ক্রীড়া ক্ষেত্রে। আজকে আমাদের শীর্ষক হচ্ছে কোন ইস্ট বেঙ্গল। আজকে তৃতীয় এবং শেষ পর্ব। প্রথম পর্ব আপনারা দেখেছিলেন 11ই ফেব্রুয়ারি, অংশগ্রহণ করেছিলেন অমিত বন্ত এবং রোহিত রবি। দ্বিতীয় পর্ব হয়েছিল 19শে ফেব্রুয়ারি, অংশগ্রহণ করেছিলেন রঞ্জিত মুখার্জি এবং সমীর চৌধুরী, প্রাক্তন ভারতীয় নক্ষত্র, এবং পার্থ মুখার্জি, চন্দন ঘোষ চৌধুরী, দুই রাজনৈতিক ব্যক্তিত্ব। কিন্তু পার্থ মুখার্জি বাংলা দলের একজন হকি খেলোয়াড় ছিলেন বেঙ্গল স্কোয়াডে। এবার আপনাদের যদি এপিসোডটি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটি প্রেস করবেন বেঙ্গল এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে নিয়মিত নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিউয়ার্স আর রিকোয়েস্টেড টু সাবস্ক্রাইব ইন ফেভার অফ বেঙ্গল এক্সপ্রেস in large number, otherwise the future of the Bengal Express will be entire. You are watching the live program through our PCO. Absolutely, we are watching the live telecast on our laptop or mobile with the help of PCO office, and that is directed by Dipendu Sanyal. Dipendu Sanyal has got the introduction today, and is the debut of Dipendu Sanyal, that he is our features in charge on and from today of Bengal Express. আমি আসছি এবার দেবাশিস মুখার্জির কাছে, আর এক প্রাক্তন ভারতীয় নক্ষত্র। যে দেবাশিস মুখার্জি দীর্ঘদিন ধরে ভারতের ফুটবল আঙ্গিনায় বিচরণ করেছিলেন এবং স্বমহিমায় তিনি বিরাজ করেছিলেন। ইস্ট বেঙ্গলের হয়ে তিনি শুধুমাত্র ফুটবল খেলেননি, ক্রিকেট এবং ফুটবল দুটি খেলায় কিন্তু তিনি একই সঙ্গে অংশগ্রহণ করেছিলেন, এবং বাংলার হয়ে দীর্ঘদিন খেলেছেন। ভারতের 87 থেকে 92, 6 বছর তিনি বাংলার হয়ে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। এয়ানো আঙ্গিকে দাঁড়িয়ে দেবাশিস মুখার্জি মিউট করা আছে। দেবাশিস মুখার্জি আনমিউট। ইয়েস, আমি এবার দেবুদার কাছে আসছি, বা দেবাশিস মুখার্জির কাছে আসছি। তোমার কি মনে হয়, এই যে ইস্ট বেঙ্গলের সামগ্রিক 2 বছর ধরে একটা অত্যন্ত
খারাপ পারফরমেন্স, এটা কি শুধুমাত্র রিক্রুটমেন্টের কারণে, না যে প্লেয়ার গুলোকে তারা রিক্রুট করেছিলেন তারা তাদের পারফরমেন্সটা ঠিকভাবে করতে পারছেন না? বিশেষ করে আমি টমিস্লভ, পেরোসেভিচ, ড্যারেন সিডল, মার্সিলো, তারপরে অনন্তমাং শেষ মুহূর্তে যে ভারতীয় ইস্ট বেঙ্গল দলে রিক্রুট হলো নেপাল থেকে, তোমার কি মনে হয় যে রিক্রুটমেন্ট ঠিক ছিল, তারা পারফরমেন্স করতে পারেনি, না সামগ্রিকভাবে প্রশ্নের ভুল, না সামগ্রিকভাবে ম্যানেজমেন্টের একটা ডিসিশনের ভুল? কি কারণ মনে হয় ইস্ট বেঙ্গলের হতাশাজনক পারফরমেন্সের জন্য? দেবাশিস মুখার্জি, দেবাশিস মুখার্জির সঙ্গে আমাদের নেট যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে, যে কারণে দেবাশিস মুখার্জির সঙ্গে আমরা অনলাইন। দেবদা শুনতে পাচ্ছ? দেবদা শুনতে পাচ্ছ? দেবাশিস মুখার্জির সঙ্গে আমাদের নেট যোগাযোগ ব্যবস্থা সঠিকভাবে না থাকার জন্য আমাদের অনুষ্ঠানে ছন্দ পাচন হচ্ছে। ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং লাইভ the 205 episode of Bengal Express on live. On screen you are watching over here the Victor Amal, ex-India International, Brammananda, the legend Brammananda, ex-India International, directly from Goa, and Victor Amal directly from Hyderabad. Goutam, ex-India media manager and also the writer, and Krishnogopal Choudhury, the ex-India International. If you like the program, please like it, subscribe in Bengal Express in large number, and also press the button to obtain the latest information of Bengal Express. দেবুদা, তোমার কাছে এসেছিলাম প্রশ্নটা নিয়ে, শুনতে পাচ্ছ? দেবুদা শোনা যাচ্ছে? দেবুদা শোনা যাচ্ছে? দেবাশিস মুখার্জির সঙ্গে আমাদের অডিও ফেলিওর হচ্ছে, অর্থাৎ অডিও ভিশনে প্রবলেম হচ্ছে, সমস্যা হচ্ছে, যে কারণে আমরা লাইভে সরাসরি আসতে পারছি না। আমি আবার চলে যাচ্ছি Brammananda second famous Sennelker. Brahmada, just we have finished our first turn where is we discuss about the present crisis of East Bengal and what could be the reason behind it. What is the outcome? Can you tell me what is the real outcome of such hindrance, of such contingency right now which is going on with the East Bengal and ensuing ISL 2022-23? A backward part of 2021-22. Mute. Brahmada, mute. Yes, okay. Yes, carry on. Have you followed my question? I got your question, yeah. Yes. Carry on. What I'm trying to say is bury the past. You cannot do anything at this moment. All that you got to say that, be very positive. Enough to think what should be the next step for East Bengal. It's a big responsibility of the management, the bosses, and the players. Players should be kept all time encouraged. Even in defeats, even in disasters, you see the performance will move up. And once they get the grip of the coming season 22-23, possibly you'll find East Bengal rising up. But very importantly, you see you play so many matches and goals are not getting through. So there is something wrong. We got to have a good goal getter. You may have a skimmer, you may have a brilliant player, but the person who can put the ball in the net is very, very important for East Bengal. A good midfield in the strength. And everything, I think they have fought well. They did whatever it means. I know the disaster, but you also cannot underrate the opponents also, who crossed over East Bengal, and they have 8 matches drawn, which I feel there is also strength to defend. But all that has to be done, that things has to change for the coming season, go fresh of mind, and not so much of changes as the league is going on, especially the coaches. When you drop a coach, a lot of resentment among the players here and there, and that everything disturbed. Should not be disturbed. The camp should not be disturbed. I think my only opinion, I'm just giving an opinion, and my personal opinion here is that keep challenging, keep the challenge on. It's beautiful to see East Bengal with their colors on the field, but performance has to come in. Possibly hoping that once pandemic is over, when the crowd comes in, there will be different energy, as I already earlier said. Possibly things will change for the Bengal clubs. I wish all the best for East Bengal, for better thinking, and everything for a better setup for the coming season. I wish all the best.
Thank you, Brammananda second came as Sennelker was Arjun awardee in the year 1997, and he was the first Goanese footballer who secured this Arjuna Award. Arjuna Award is a prestigious award for the sports. Undoubtedly, he devoted for football for 25 years, started his career in Panelist Sports Club and ended his career at Anderson Marinette in the year 95. So it is a vast career for a span of 25 years. Brammananda was the last defense, that means the goalkeeper of the different clubs in Goa. He was duly offered by the Calcutta club, but he didn't have any intention to quit Goa and join Calcutta Click. Never. He decided to retain in Goa, and he played for Goa for the 25 years. আমি এবার আসছি কৃষ্ণগোপাল চৌধুরীর কাছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেঙ্গল এক্সপ্রেস ইউটিউব চ্যানেলের 205তম ক্লোজ আপ পর্ব। যদি আপনাদের এই পর্বটি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং বেঙ্গল এক্সপ্রেস ইউটিউব চ্যানেলের নিয়মিত নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আজকে আমাদের এই লাইভ টেলিকাস্টটি আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে এবং ল্যাপটপে দেখতে পাচ্ছেন দীপেন্দু সান্যালের তত্ত্বাবধানে পরিচালনা। আজকে আমাদের চ্যানেলে তার আত্মপ্রকাশ হয়েছে এবং অত্যন্ত সুচারু রূপে আপনাদের সামনে আপনাদের ল্যাপটপে এবং অ্যান্ড্রয়েড ফোনে তিনি এই লাইভ অনুষ্ঠানটি আপনাদের পৌঁছে দিচ্ছেন। অবশ্যই আপনারা অনুষ্ঠানটি দেখে মতামত জানাতে পারেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অন স্ক্রিন পাঠাবেন, যদি প্রশ্ন পড়ার উপযোগী হয় আমি সেই প্রশ্ন অবশ্যই পৌঁছে দেবো যথারীতি সেই নির্দিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বের কাছে। আমি এবার আসছি কৃষ্ণগোপাল চৌধুরীর কাছে। কৃষ্ণদা, তোমার কি মনে হয় যে এই যে পরিস্থিতি ইস্ট বেঙ্গলের এখন চলছে, যে 18টা গোল করে 35টা গোল হজম করা, এই পরিস্থিতি থেকে ইস্ট বেঙ্গল আগামী বছর যদি ভালো দল করে কতটা মানের তফাৎ হলে তবে ইস্ট বেঙ্গল একটা ভালো জায়গায় যেতে পারবে, যেটা এটিকে মোহনবাগান, হায়দ্রাবাদ, জামশেদপুর মতো দলগুলো ইতিমধ্যেই পৌঁছে গেছে? সমিত, একটা কথা বলি, আমি ব্যক্তিগত যে ইন্ডিভিজুয়াল প্লেয়ারের যদি তোমাকে বিশ্লেষণ করতে যাই, তাহলে ইস্টবেঙ্গল কিন্তু ইন্ডিভিজুয়াল প্লেয়ার হিসেবে কিন্তু যাদের রিক্রুট করেছে তারা মোটেও কিন্তু খারাপ নয়। যেটা খামতি আমার মনে হয়েছে সেটা হচ্ছে প্রি সিজনাল ট্রেনিংটা বড্ড কম হয়ে গিয়েছিল এবার ইস্টবেঙ্গলে, যেটার খুব প্রয়োজন ছিল। আর 2 নম্বর হচ্ছে নেট যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হচ্ছে আমাদের কৃষ্ণগোপাল চৌধুরীর সঙ্গে। প্রিয় দর্শক, তো আমি সুযোগ দেবো। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ, যেটা হচ্ছে প্রি সিজনাল ট্রেনিংটা খুব প্রয়োজন একটু। আর দ্বিতীয়ত হচ্ছে প্লেয়ার গুলোকে আমি তো একটু খেলোয়াড়দের সুযোগ দেবো। আজকে যে টিমটা খেলো পরের দিন দেখলাম 5 জন একসঙ্গে চেঞ্জ হয়ে গেল, এতে তো টিমের বাঁধনটাও হচ্ছে না, যার জন্য প্রত্যেক আর হারতে এমন একটা জায়গায় চলে যাচ্ছে, প্লেয়াররাও হতাশ হয়ে যাচ্ছে। এই জায়গাটা থেকে ভাবতে হবে কর্মকর্তাদের কিংবা কোচকে। যেটা আমাদের পক্ষে মনে হচ্ছে, বারবারই মনে হচ্ছে এত পরিবর্তন একটা ম্যাচের মধ্যে, পরের ম্যাচে আবার দেখলাম 4 জন, তারপরের ম্যাচে সেই টিম আর নেই। সেটেল হতে গেলে তো একটু সময় দিতে হবে, যার জন্য এই হারের পর হার ক্রমশ হারটা ঘাড়ে চেপে বসছে। আর একটা জিনিস যেটা আমার মনে হয়েছে, গৌতম দা তো অনেকদিন ধরে রয়েছেন, গৌতম দা জানেন, আমি গৌতম দাকেও চিনি, গৌতম দাও দেখেছেন বহু উত্থান পতন আর কি ক্লাবের। তবে যেটা আমারও কিছু জায়গায় একটা জায়গায় খটকা লেগেছে, গৌতম দা বলছিলেন না যে প্রফেশনাল, যেটা ঠিক আছে প্রফেশনাল, কিন্তু আমি যখন 4 গোলে হেরে মাঠ থেকে বেরোচ্ছি তখন কেন হেডফোন কানে দিয়ে কাঁধ দোলাতে বেরোবো? এটা কিন্তু একটা বড় দৃষ্টিকটু লাগে। তার কারণ হচ্ছে তখন তো আমার সেই চিন্তা ভাবনাটা আমি কেন এই জায়গাটা যাবো। দর্শকরা যেমন, এটাও আমি দেখেছি এবং দর্শকরাও দেখেছেন যে হারার পরে যে কানে হেডফোন গুঁজে তারা 4 গোল হারার পরও বেরোচ্ছেন। প্রফেশনাল হতে গেলে এই দিকটা লক্ষ্য রাখতে হবে যে আমি হেরে কানে হেডফোন দিয়ে মাঠ থেকে বেরোবো, এটা হতে পারে না। হ্যাঁ, আমাদের এমন দিন গেছে, আমাদের ড্র করে হারেনি টিম। গৌতম দা তো জানেন, এখানে অমল রাজ জানে, দেবাশিসও জানে, আমাদের রবীন্দ্র সদনের কাছে পুলিশ দিকে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, ঢিল মেরে করে সমর্থকরা এত ক্রাউডি ছিল, কিন্তু আমরা তার পরের ম্যাচে জিতে আবার সমর্থকরা আমাদের যে আদর করেছে, এটাই হচ্ছে ইস্টবেঙ্গল মোহনবাগানের সমর্থকদের একটা গুণ।
আমাকে যে সবসময় আমাদের তো সমর্থকদের কথাও ভাবতে হয় সৌমিত্র, এটাও তো ভাবতে হবে। ওরাই তো আমাদের সবকিছু এতদিন যাবত, এখন প্রফেশনালিজম হতে গিয়ে সবকিছুকে ত্যাগ করে দেবে, এটাও হতে পারে না, এদিকটাও মাথায় রাখতে হবে সৌমিত্র। সঠিক বিশ্লেষণ। কৃষ্ণগোপাল চৌধুরী যে বক্তব্যটা রাখলেন আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে বা পার্সপেক্টিভে, যে সামগ্রিকভাবে একটা পরিকাঠামোকে সবল করতে হবে। প্রফেশনালিজমের কি প্রকৃত অর্থ, এটা নিয়ে ভারতবর্ষে কিন্তু এখনো দ্বন্দ্ব আছে। There is a still, it is not clear at all, it is still cloudy the conception of professionalism in India. Who is a professional player? Those who are not working in an office, he is the professional player? Not at all. There is separate infrastructure of professional football. Professional footballer বা পেশাদার ফুটবলের একটা পরিকাঠামো থাকতে হবে। সেই পরিকাঠামোর মধ্যে ভারতীয় ফুটবলকে তৃণমূল স্তর থেকে তুলে আনতে হবে। শুধুমাত্র বিদেশি কোচের পরিবর্তন করে প্রায় আমরা 40 বছরের অধিক চেষ্টা করে যাচ্ছি। ভারতীয় ফুটবলের স্থান এখন 107। কোথায় আমরা এশিয়ান মানেই আমরা এখনো নিজেদের জায়গা করতে পারিনি। এরপরে আমরা প্রি ওয়ার্ল্ড কাপ, প্রি অলিম্পিক এই প্রতিযোগিতাগুলো খেলে নিজেদের জায়গা করব। আমি আসছি এবার ভিক্টর অমল রাজের কাছে। ভিক্টর অমল রাজ, আর ইউ লিসেনিং টু মি? ওকে, what's your opinion whether the frequent changing of the coaches, Ravi Fowler, the ex-legendary of Liverpool, thereafter Daniel Diaz, after that right now the Ribeiro, who is now working as a chief coach. In between that period, a stock-dumping coach was been employed there, that is Vanity Singh. Whether the changing of coaches in frequent manner is also effect upon the infrastructure of the team. Do you think so? Apart from the performance of the players, the standards of the players? Actually, to be honest, a coach will be monitoring the whole tournament. He will see the performance of each player. Then only he will select a team. It's not there in those days. A lot of different structure was there. Nowadays, which player, who player, we don't know anything, because there is no local league is happening. There is no star players from Goa. We had Brammananda, Maurice Alfonso. A lot of players were there. Lawrence Gomes. In Bengal, any amount of players we had. Now, recently, very sad to Bhomik Das gone, Surjit Das gone. What a players they were. So those days, there are a lot of tournaments were there. The players to select, and then we know the players. Then the club is to select from different states, whether from Goa or from South India, or from any part of this thing. Those days, Northeast was not that much players we used to have. Okay, and now only the players to get select the players in each state. It's very difficult to get, because less tournaments, and we don't know the players' name also. Which players? Even in my Hyderabad, I don't know my own players. Nobody's playing from Hyderabad. In Hyderabad, the FC club. So a lot of changes like that. Different club also there. We are unable to find out the coaches. Is very difficult to now find out the players. They're all different. In our time, we had Pardip Da, Amal Da, Arun Da, Naim Bhai, Shanmugam Saab. Lot of players were there. Brito Saab. Lot of coaches. They used to monitor the players, then to select the players. Then the team strength will be there. That's how those days they were there. Nowadays, it's all what you call pick and choose and perform the very rare 1 or 2, 3 teams from ISL. They're selecting a top players, and they're bringing. Even the foreign players are not that much quality players. What I have seen ISL, too many, a lot of difference in modern football. In our era is different, and this modern football is totally different. Thank you, Amal Raj. Amal Raj has rendered his valuable speech towards the topic. What kind of East Bengal is performing in ensuing ISL? দিব্যেন্দু সান্যাল, আমাদের পিসিআর ইনচার্জ, যিনি আজকে ডেবিউ করেছেন আমার চ্যানেলে বেঙ্গল এক্সপ্রেসে, তিনি লিখেছেন, আমি নিজে একজন ইস্ট বেঙ্গল অনুরাগী। এটা সত্যি, এখন যদি প্রফেশনাল না হই কোনোদিন ইমপ্রুভ হবে না। এই কথাটাই গৌতম রায় বলেছেন, যে প্রফেশনালিজমটা অবশ্যই একটা দরকার। আর্টিনালে
we become the professional, we have a motivation towards the professionalism, we can't go ahead. অবশ্যই যুক্তিটা ঠিক। এবং স্বপন মালো তিনি লিখেছেন সুরজিৎ সেনগুপ্ত সম্পর্কে কিছু বলুন। সুরজিৎ বাবু, আজকে আমাদের এই বিষয়টা হচ্ছে ইস্ট বেঙ্গলকে নিয়ে। সুরজিৎ সেনগুপ্তকে বললে সেখানে একাধিক কিংবদন্তি খেলোয়াড়ের কথা আমাদের উল্লেখ করতে হবে, যাতে আমাদের অনুষ্ঠানটি অন্য প্রসঙ্গে চলে যাবে। আমরা সুরজিৎ সেনগুপ্তকে নিয়ে, আপনি দেখেছেন, একটা স্মৃতির আলোয় সুরজিৎ সেনগুপ্ত করেছিলাম এবং একটা অসাধারণ প্রোগ্রাম বেঙ্গল এক্সপ্রেসের তরফ থেকে আপনাদের উপহার দেওয়া হয়েছিল। আগামী দিনে ইচ্ছে আছে, যদি সম্ভব হয়, যদি টাইম পারমিট করে, কারণ আপনারা হয়তো অন স্ক্রিন বুঝতে পারেন না, যেহেতু চ্যানেলটা আমি নিয়ন্ত্রণ করি। সারা মাসে যখন আমরা শিডিউল আমি করি, তখন কি পরিস্থিতির মধ্যে শিডিউল করতে হয়, অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে। 26শে মার্চ পর্যন্ত আমার শিডিউল করা আছে, তবে না একটা চ্যানেলকে আমি প্রোগ্রেস করতে পারবো, ডেভেলপ করতে পারবো। এবং যেহেতু আমি প্রফেশনালি একজন অ্যাডভোকেট, আমাকে অনেক সময় কিন্তু ডিভোট করতে হয় আমার প্রফেশনের জন্য। অ্যাপার্ট ফ্রম দ্যাট, তারপরে কিন্তু আমি চ্যানেলের জন্য সময় দিই এবং ভীষণ ভালোভাবে চ্যানেলে অত্যন্ত কোয়ালিটি মানুষগুলোকে আনার চেষ্টা করি, যেটা আপনারা আজকেও অন স্ক্রিন দেখছেন। সুরজিৎ সেনগুপ্ত একজন প্রবাদ প্রতিম কিংবদন্তি খেলোয়াড়, ওনাকে নিয়ে যে অনুষ্ঠান আমি করেছি, আপনি ভালোভাবে ভিডিওটা দেখবেন। এবং আগামী দিনও যদি সুযোগ হয়, অবশ্যই সুভাষ ভৌমিক এবং সুভাষ ভৌমিকের সঙ্গে আমার অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল। সুরজিৎ সেনগুপ্তের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো পরিচয় ছিল না। সুরজিৎ সেনগুপ্তকে নিয়েও কিন্তু যৌথভাবে একটা অনুষ্ঠান করার ইচ্ছে রইল। এবার আসছি আমি গৌতম বাবুর কাছে। গৌতম বাবু, আপনাকে আমার যেটা জানতে ইচ্ছে করছে, আপনাকে যদি এই অবস্থায় মিডিয়া ম্যানেজার হিসেবে রিক্রুট করা না হয়ে আপনাকে অ্যাডভাইজারি কমিটিতে রাখা হয়, ইফ ইউ আর রিক্রুটেড অ্যাজ অ্যান অ্যাডভাইজার ইন অ্যাডভাইজারি কমিটি, তখন আপনি কি কি উপদেশ দেবেন এই রিক্রুটারদের? তারা যদি এক্স প্লেয়ারও হয়, অথবা তারা যদি আপনার এই কি বলে, যারা ইনভেস্টারও হয়। আচ্ছা, থ্যাংক ইউ, নমস্কার। আচ্ছা, আমি একটা জিনিস, আমি একটু আই কেম ইন লিটল লেট, so I forgot. I must first congratulate Brammananda for the Padma Shri award. He's the first Goan to get the Padma Shri. Very few people have got Padma Shri, only 5 or 6. Arjuna award we have got about 27, 28, but Brammananda became the first Goan to get the and I was extremely happy. As I said, I was connected with All India Football Federation the day it was announced, just before the year, and the media head, I think Nilanjan, asked me to give the full career profile in Indian football about Brammananda. We've given it, I think, I don't know whether he's carried it or not, but he's definitely got here. এখানে শুধু Brammananda নয়, in All India Football Federation, you see that somebody passes away, like সুভাষ ভৌমিক মারা গেল, তারপরে তার বেরোলো, সে কটা ইন্টারন্যাশনাল ম্যাচে গোল করেছে, কটা ক্লাব গোল করেছে, সব এটা আমরা সব প্লেয়ারের জন্য করছি। আচ্ছা, কামিং ব্যাক টু ইউর কোয়েশ্চেন, that if I met the advisor, first of all, football recruitment আমার মতে should be given to the technical person. That technical person হচ্ছে players themselves. ইস্ট বেঙ্গল ক্লাবে বহু প্লেয়ার খেলে গেছে, বহু পজিশনে প্লেয়ার খেলে গেছে, এবং একটা ডেফিনেটলি যদি একটা সিলেকশন কমিটি রাখতে হয়, তাতে শুধু প্লেয়ার থাকবে, সেখানে মিডিয়া ম্যানেজারের কোনো জায়গা নেই। আর আমি যেটা বলতে পারি ক্লাব ইনভেস্টরদের, দে হ্যাভ টু বিকাম প্রফেশনাল। এখন এই জিনিসটা দেখুন, ফুটবল আমাদের সময়, প্রিয়দার সময় বাংলা কেন্দ্রিক ছিল, কলকাতার টিম ছিল। ভারতবর্ষের টিমের মধ্যে 18টা প্লেয়ারের মধ্যে 14টা প্লেয়ার এখান থেকেই তৈরি হতো, 4টে সাউথের প্লেয়ার হতো, সেটা বলরাম হোক, মোহাম্মদ হাবিব হোক, আইএম বিজয়ন হোক, যেই হোক, গোয়ান প্লেয়ার হতো। আমি তো গোয়ানদের সাথে গিয়ে, আর্মান্ডো কোলাস যখন ইস্ট বেঙ্গল ক্লাবের কোচ ছিল, তখন তো মিডিয়া ম্যানেজার ছিলাম, ওনার ইয়েও দেখেছি। কিন্তু আমার মতে প্লেয়ার রিক্রুটমেন্ট করতে গেলে ডেফিনেটলি ইস্ট বেঙ্গলের পাস্ট প্লেয়ারদের হওয়া উচিত। এবং আমি যেটা প্রফেশনাল কথা বলেছিলাম, শুধু প্লেয়ারদের প্রফেশনাল না, যে হেডফোন লাগিয়ে বেরোচ্ছে, সাপোর্টার, যে ইস্ট বেঙ্গল ইজ এ সাপোর্টার বেস ক্লাব, তাদেরও প্রফেশনাল হওয়া উচিত। যদি আজকে দেখুন টটনাম হটস্পার, তারা 5th 6th হয়, তারা শুধু চ্যাম্পিয়নই হতে হবে, চ্যাম্পিয়ন তো একটা টিম হবে রে বাবা, হ্যাঁ, তার বাকিটা কি সব নেমে যাওয়ার মতো? গিয়ে আমি যদি প্রথম 4 জনের মধ্যে ঢুকতে পারি, আমি যদি ইউরোপা লিগ খেলতে পারি বা চ্যাম্পিয়ন লিগ, সেটাও কম গৌরবের নয়। সেই জিনিসটাই সাপোর্টারদের মধ্যে আনতে হবে। এবং আমাদের ইস্ট বেঙ্গল সাপোর্টারদের মধ্যে 2টি জিনিস, 1 ট্রফি পেতে হবে, 2 মোহনবাগানকে হারাতে হবে। মোহনবাগানেরও একই ব্যাপার, কিন্তু
এই জিনিসটা থেকে বেরিয়ে এসে এখন আমাদের প্রফিট, এখন আমাদের ভারতবর্ষের সবাই, ভারতবর্ষ কেন ভারতবর্ষের বাইরেও এই দুটো ক্লাবের নাম প্রচুর আছে, এবং সেখানেই এস্টাবলিশ করতে হবে যে ইন্ডিয়ান ফুটবল, এটাই বলে দিচ্ছি, ইন্ডিয়ান ফুটবল যতই আইএসএল হোক আর হোক, ইস্ট বেঙ্গল মোহনবাগান ছাড়া কোনোদিন চলবে না। এদেরকেই ইমপ্রুভ করতে হবে, এদেরই টিআরপি, এদেরই যদি ক্রিকেটের আইপিএল এর সাথে করতে হয় তো ইস্ট বেঙ্গল মোহনবাগানকে করতে হবে। আজকে হায়দ্রাবাদ, আরেকটা ঘটনা আমি বলেছি, এবছর ইস্ট বেঙ্গল তো বেঁচে গেছে যে সব খেলা গোয়াতে হয়েছে এবং 11 ফ্যান্সদের তো রোষটা দেখেনি। 1928 যখন ইস্ট বেঙ্গল আরেকবার নেমে গেছিল লিগের শেষ, তার বহু বছর আগে, 94 বছর আগে, এটা আমি বইতেও লিখেছি। সেদিন যেদিন নেমে গেল ওরা ইবিএল এর কাছে হেরে গিয়ে, রিপ্লে চেয়েছিল, রিপ্লে তো হেরে গেল, হেরে গিয়ে নামলো, সাপোর্টাররা হকি স্টিক ও ক্রিকেট ব্যাট দিয়ে শুধু প্লেয়ারদের নয় অফিসিয়ালদেরও পিটিয়েছিল। এবং এটা যদি করে তারাই আবার এই টিমের মধ্যে আবার ঘুরে আসবে, যেটা আমাকে বোধহয় কৃষ্ণগোপাল বলছেন যে ঢিল ফিল ছোড়ে, ওখানে তো খুব ঢিল ছোড়ার লোক নেই গোয়াতে, ওখানে তো লোকই তো নেই প্রথমত ঢোকার। ইস্ট বেঙ্গল তো বেঁচে গেছে, ইস্ট বেঙ্গল যে এই 2 বছর ইনভেস্টরও বেঁচে গেছে, কোচও বেঁচে গেছে, প্লেয়াররাও বেঁচে গেছে, যে খেলাটা গোয়াতে হয়েছে, কোনো নেই। আমরা এখানে বসে চেঁচিয়েছি, এখানে বসে টিভি বন্ধ করে দিয়েছি, এখানে বসে করে দিয়েছি, কিন্তু রোষটা কেউ দেখলো না এটা। এবং রোষটা কি হতো, এর থেকে অনেক কম ইস্ট বেঙ্গল হেরে গেছে, ছোট টিমের কাছে হেরে গেছে বলতে কোনো ছোট রোষ আমি দেখেছি এসব, কিভাবে ওরা ঢিল ছুড়েছে, ছুড়েছে। আলেকজান্ডারকেও ঢুকেছে 2 বছর 3 বছর আগেও ইস্ট বেঙ্গল মধ্যে পিএলএস এর কাছে হেরে গেছিল, সেই ম্যাচের পর কিভাবে সাপোর্টাররা খেপে উঠেছিল, জোর বেঁচে গেছে। অ্যাডভাইজার যদি হতে হয় প্লেয়ারদেরই হতে হবে। ইস্ট বেঙ্গলে বহু ইন্ডিয়া প্লেয়ার খেলে গেছে, বহু নামকরা প্লেয়ার, তাদের মধ্যেই কাউকে নিয়ে সিলেক্ট করতে হবে, এবং এটা যেই ইনভেস্টর হোক তাদের বুঝতে হবে যে তারাই বোঝে প্লেয়াররা ছাড়া, এবং তাদেরকে বলে দিতে হবে যে তারাও নিশ্চয় আইএসএল দেখে, এবং সেই সব লোক যদি আইএসএল দেখে আর কিভাবে কোন কোন প্লেয়ার রিক্রুট করতে হয়। এখন তো বাংলায় কমেন্ট্রি হচ্ছে, যে কটা কমেন্টেটর আছে বাংলায় করে, তারা তো রোজই খেলা দেখছে অন্যদের, তাদেরও নিতে পারে যদি ইস্ট বেঙ্গলকে নেক্সট ইয়ার কাকে রিক্রুট। কিন্তু আমি সেইটা বলছি না, সব কটা প্লেয়ারেরই এখন ওই এআইএফএফ এর অনুযায়ী, ওয়েবসাইট অনুযায়ী সব বাইরই কন্ট্রাক্ট হয়ে গেছে মোরাললেস। মানে যারা আইএসএল এ খেলেছে লাস্ট 2-3 বছর ভালো খেলেছে বা ভালো খেলে গোল টোল করেছে, রয় কৃষ্ণ বলে আমি বলেছি, তাদের নেওয়া অসম্ভব, মানে সেই ধরনের প্লেয়ার নেওয়া অসম্ভব যদি না 15 দিনের মধ্যে ইস্ট বেঙ্গল ক্লাবের সমস্যা না মেটে। তাহলে আবার ইস্ট বেঙ্গল লাস্ট মোমেন্টে যদি টিম করে, যে টিম করবে, এবং এখনই আমি বলে দিচ্ছি 10, 11, 9 এর মধ্যেই থাকবে। বেশ, আমরা শুনলাম ইস্ট বেঙ্গলের প্রাক্তন মিডিয়া ম্যানেজার গৌতম রায়ের কথা। He rightly advised that if the home matches of East Bengal arrange over here, he advised that there could be a Talibani administration with the East Bengal, otherwise the East Bengal administration will not be in his own way. স্বাভাবিকভাবেই তিনি অত্যন্ত একটি কঠিন কথা বলেছেন যে 1928 সালের এই ঘটনা টেনেছেন। অবশ্য ইস্ট বেঙ্গলের এই ট্রফির খরা আমরা দেখেছি 1979, 2005, 2006, 2008, 2009, আবার 2010 থেকে ইস্ট বেঙ্গলের যাত্রাপথ শুরু হয়েছিল 2017, একটানা 8 বছর কলকাতা লিগ। আবার 2018 পালতোলা নৌকো কিন্তু কলকাতা লিগ জয় করেছিল সংগ্রাম মুখার্জি। হ্যালো 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 সুতরাং এই বৈচিত্র্য ঘটি বাঙালের যে লড়াই, ইস্ট বেঙ্গল মোহনবাগানের যে, আপনারা দেখছেন বেঙ্গল এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে 205তম ক্লোজ আপ পর্ব। আজ আমরা ছিলাম ক্রীড়া ক্ষেত্রে, আমাদের শীর্ষক ছিল এই কোন ইস্ট বেঙ্গল, আজকে ছিল তৃতীয় এবং শেষ পর্ব। ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং দ্য লাইভ অফ বেঙ্গল এক্সপ্রেস ইউটিউব episode number 205. Sanal is introduced as an
PCO in charge of Bengal Express on and from today. আজকে দীপেন্দু সানিয়াল তার PCR ইনচার্জ হিসেবে তিনি দায়িত্ব নিয়েছেন, অত্যন্ত সুচারুরূপে তিনি আজকের এই লাইভ অনুষ্ঠানটিকে পরিচালনা করলেন। And viewers, those are watching again outside Bengal, I request your good self as well as gesture self to subscribe in favor of Bengal Express in large number. Otherwise, the future of the Bengal Express will be at stake. You are watching over here on screen. You are watching Brammananda second came at Golkarkar, not only Arjun awardee but Padrasi awardee also, and the first one is who was awarded Arjun. Victor Amal, another legendary footballer from Hyderabad. Yes, he is on live from Hyderabad. Krishnogopal Choudhury, the miracle man of the Indian football. He generally used to play in strike line, but Krishnogopal used to play in center half also. He used to play in East Bengal and Mohun Bagan, Mahmoud Sporting both. So all are nothing but feeling very pain in their heart, as well as আজকে দেবাশিস মুখার্জির সঙ্গে অন লাইফে আমাদের আসার কথা ছিল। দেবাশিস মুখার্জি অন স্ক্রিন আমাদের সঙ্গে লাইভে আসতে পারেননি, এবং আমাদের মধ্যে উপস্থিত ছিলেন গৌতম রায়, ইস্ট বেঙ্গলের প্রাক্তন মিডিয়া ম্যানেজার। ভিউয়ার্স, I congratulate all of you for watching your valuable time. You have spent your valuable time for Bengal Express, our 205 episode. আজ আমরা 205তম ক্লোজ আপ এপিসোডটি এখানেই পরিসমাপ্তি করব। আগামী শনিবার আমাদের 206তম ক্লোজ আপ এপিসোডে আমরা আবার ফিরে আসবো যে ক্রীড়া ক্ষেত্রে। আমাদের মধ্যে উপস্থিত থাকবেন দেবাশিস মুখার্জি, যিনি আজ অনলাইনে থাকতে পারলেন না, এবং তার কন্যা দেবস্মিতা মুখার্জি, তিনি কণ্ঠসঙ্গীত পরিবেশন করবেন। এই পিতা এবং কন্যার এই যুগলবন্দিতে আমরা এই এপিসোডটি 206 নম্বর এপিসোডটি আপনাদের সামনে উপস্থাপন করব আগামী শনিবার 5 তারিখ 8:30টার সময়। এমনিতেই জানেন, due to the contingency of ISL fixture, it is next to impossible for me to fix up the schedule, because most of the day I have to watch whether the match of East Bengal or Mohun Bagan are fixed or not. And apart from that, we have to fix the program apart from the matches of East Bengal and Mohun Bagan, because we will not get any viewers on that day. যে কারণে আমি অনুরোধ করছি আপনারা চোখ রাখবেন বেঙ্গল এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে, প্রচুর সংখ্যায় আপনারা সাবস্ক্রাইব করবেন। আজকে আমাদের দীপেন্দু সান্যাল প্রথম তার পিসিআর ইনচার্জ হিসেবে যে লাইভ টেলিকাস্টের দায়িত্ব নিয়েছেন, যেটা আমরা সরাসরি তাড়িয়ে আপনাদের ড্রয়িং রুমে এই 1 ঘন্টা ব্যাপী দেখলেন। অবশ্যই তাকে ধন্যবাদ জানাবো তার এই ডেবিউ দিনে, মাতৃপ্রকাশের দিনে। আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাবো যারা বেঙ্গল এক্সপ্রেস ইউটিউব চ্যানেলের সঙ্গে আপনারা ভালোবাসা দিয়ে, সহযোগিতা দিয়ে, সাহচর্য দিয়ে আমাদের সঙ্গে আছেন, যেখানে 9 করে আমরা 205তম ক্লোজ আপ পর্বটি পরিসমাপ্ত করলাম। একই সঙ্গে আমি অনেক অভিনন্দন জানাচ্ছি ব্রহ্মানন্দ সেননেলকার লেজেন্ডারি, কৃষ্ণগোপাল চৌধুরী এক্স ইন্ডিয়া ইন্টারন্যাশনাল, গৌতম রায়, যদিও রীতা রায় আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু উনি রীতা রায় নন, উনি রীতা রায়ের মোবাইল থেকে করছেন। উনি গৌতম রায় এক্স ইস্ট বেঙ্গল মিডিয়া ম্যানেজার, এবং আমাদের মধ্যে উপস্থিত ছিলেন ভিক্টর অমর রাজ। ব্রহ্মানন্দ সেকেন্ড কিমাত গলকরপার ইজ ডাইরেক্টলি ফ্রম গোয়া এন্ড অমর রাজ ফ্রম হায়দ্রাবাদ। প্রত্যেককে জানাই বেঙ্গল এক্সপ্রেসের পক্ষ থেকে আমি সৌমিত্র মুখার্জি অনেক শুভেচ্ছা, অভিনন্দন, and hope so your association will highly solicited, and hope so again that whenever you are called upon by Bengal Express, particularly by me, you will be on live, there is no doubt. বেঙ্গল এক্সপ্রেসের প্রতিটি দর্শককে অনেক শুভেচ্ছা জানালাম। আগামী শনিবার দিন রাত 7:30টার সময় 206তম পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে। উপস্থিত থাকবেন প্রাক্তন ভারতীয় নক্ষত্র দেবাশিস মুখার্জি এবং তার কন্যা দেবস্মিতা, ডক্টর দেবস্মিতা মুখার্জি। দেবাশিস মুখার্জি সেদিন আমরা খেলার বিভিন্ন কথা নিয়ে আলোচনা করবো, অনেক অজানা কথা, এবং দেবস্মিতা মুখার্জি, ডক্টর দেবস্মিতা মুখার্জি, তিনি কণ্ঠসঙ্গীত পরিবেশন করবেন। কিছুদিন আগে দেবস্মিতা আমার এই 200 এপিসোডের অনুষ্ঠান 20 তারিখে, যেটা ফেব্রুয়ারি রয়েছিল, তাতে অংশগ্রহণ করেছিল। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। উইশিং গুড নাইট টু অল অফ ইউ, and hope so you will watch again on coming Saturday at 7:30 PM, sir. Thank you. Good night. Thank you. Thank you. Thank you, Brahma. Choudhury. Yes, good night.